ড্রামাটির শুরুতেই এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম ছিল ইওয়ান। ইওয়ান অনেক বেশি খুশি ছিল কারণ তার বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে হতে চলেছে আর তারা 7 বছর ধরে একে অপরের সাথে ডেট করছিল। এখানে আমাদেরকে তার বয়ফ্রেন্ডকেও দেখানো হয় যে হচ্ছে এই ড্রামার মেইন লিড, তার নাম বাই। ইওয়ান বলে যে আমাদের দুজনকে সবাই হ্যাপি কাপল বলে, কিন্তু আমি জানতাম না যে কিছু লোক আছে যারা কিনা আমাদের দুজনকে দেখে অনেক বেশি হিংসা করে। আর এরপরে সে এখানে বাইকে বলছিল যে তাকে ওয়েডিং ড্রেস পরে কেমন লাগছে। এখানে বাই বলে তোমাকে যে কোনো ড্রেস পরলেই অনেক ভালো লাগে। আর বাহির থেকে এদের সব কথাগুলো কিম শুনছিল আর সে অনেক বেশি রেগে যায়, বলতে থাকে যে বাই শুধুমাত্র আমার, অন্য কারণ না। এরপরে দুজনে ওখান থেকে বাইরে আসে। এখানে ইয়ান বাইকে বলতে থাকে যে আমার এইসব ডিজাইনগুলো তোমার কাছে কি করছে, এগুলো তো আমি হারিয়ে ফেলেছিলাম। বাই বলে আমি জানি এই সব কিছু তোমার কাছে অনেক বেশি স্পেশাল, এই জন্য আমি এগুলো আবারও খুঁজে নিয়ে এসেছি। এরপরে বাই এখানে এসে দুটো পেন্টেড বের করে আর বলতে থাকে যে এর ভিতর থেকে একটা আমি তোমাকে দেব, কাল তোমার আর আমার বিয়ে, এই জন্য আমাদের কাছে কালকের এই দিনটি অনেক বেশি স্পেশাল। তখন তো এখানে ইয়ান অনেক বেশি খুশি হয়ে বাইকে হাক করে নেয়। আর বাই তো ইয়ানের জন্য আর অনেকগুলো সারপ্রাইজ রেখে দিয়েছিল। এইসব কিছু শুনে ইয়ান খুশি হয় আর বলতে থাকে যে আমিও কালকে তোমাকে অনেক বড় একটি সারপ্রাইজ দিতে চাই আর সেটা পেলে তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে। এরপরে বাই তো এখানে ইয়ানের সাথে কথা বলা শেষ হয়ে গেলে ওখান থেকে চলে যায়। আর তখন ইয়ান এসে তার প্রেগনেন্সি রিপোর্ট দেখতে থাকে, মানে সে প্রেগনেন্ট। আর তখনই ইয়ান দেখতে পায় তার দিকে একটি কার আছে। এই কারটি তখন ইয়ানকে অনেক জোরে ধাক্কা দেয়, যার কারণে এখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর একটু পরে ওই কারের ভিতর থেকে একটি ছেলে বের হয়ে আসে। এই ছেলেটি বলতে থাকে যে মেয়েটি তো দেখতে অনেক বেশি সুন্দর, একে আমার সাথে নিয়ে যাব। এই জন্য তখন কিমকে ফোন করে বলে যে আপনার কাজ হয়ে গিয়েছে। পরের দিন এদের বিয়ের সিন দেখানো হয়। এখানে বাই বারবার ইয়ানকে ফোন করতে থাকে কিন্তু ইয়ান তার ফোন ধরছিল না। বাইয়ের মা বলতে থাকে যে ইয়ান হয়তো বা জেনে বুঝে আমাদের লু ফ্যামিলিকে অপমান করতে চাচ্ছে, আর ইয়ানের সেরকম কোনো যোগ্যতাই নেই যে যোগ্যতাগুলো কিমের রয়েছে। আর কিম তো আমাদের লু ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ে আর তার ভিতরে অনেক বেশি যোগ্যতা রয়েছে। কিন্তু বাই এইসব কথায় কান দিচ্ছিল না, সে বারবার ইয়ানকে ফোন করার চেষ্টা করে। তখনই ওখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে, বলতে থাকে যে আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও ইয়ানকে খুঁজে পাইনি। বায়ের মা বলতে থাকে যে ইয়ান মেয়েটি একদমই ভালো না, তার কোনো যোগ্যতা নেই তোমার বউ হওয়ার। এখানে তখন কিম বলতে থাকে যে আমার তো মনে হয় বাই তোমাকে বিয়ে করতে চায় না, এই জন্য এখানে আছে না পালিয়ে গিয়েছে। বাই অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে তুমি খোঁজ লাগাও, হতেও পারে ইয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে সে এখানে আসতে পারেনি। আর এরপরে বাই তো নিজেই সে অনেকগুলো হসপিটাল আর সব জায়গায় খুঁজতে থাকে ইয়ানকে, কিন্তু এরপরেও সে ইয়ানকে খুঁজেই পায় না। এই জন্য বাই তখন অনেক বেশি হতাশ হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সব স্মৃতি শক্তি হারিয়ে গিয়েছিল। তখন এখানে আমরা ওই ছেলেটির মাকে দেখতে পাই আর এই ছেলেটির মা তখন বলতে থাকে যে তোমার তো ফ্রিতে একজন ওয়াইফ মিলে গিয়েছে, এখন আর তোমার বিয়ের জন্য কোনো টাকা খরচ করতে হবে না। শাওয়ের মা তখন এখানে ইয়ানকে বলতে থাকে যে তুমি হচ্ছে জ্যান ফ্যামিলির বউ, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তাই তোমার মনে নেই আর তোমাকে এখন এখানেই থাকতে হবে, আর তোমার নাম হচ্ছে ভ্যান। এরপরে তারা এখানকে ভ্যানকে বলে যে গিয়ে যাও কিচেনে গিয়ে আমাদের জন্য রান্না করো। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট বাইরের কাছে এসে বলতে থাকে যে ইয়ান তো আসলে হসপিটালে গিয়েছিল তার প্রেগনেন্সির কারণে। এটা শোনার পর বাই অনেক অবাক হয়ে যায় আর এই সব কথাগুলো কিমও শুনতে পায়। অন্যদিকে এদিকে ইয়ান তখন শাওয়ের মাকে বলতে থাকে যে আমার বেবি কোথায়। তখন শাওয়ের মা বলে যে তোমার বেবি তো মারা গিয়েছে, কিন্তু ওই বেবিটি ছিল কিমের কাছে, কিম বেবিটিকে নিয়ে এসেছিল। আর এরপরে ওখানে বাইও চলে আসে। তখন কিম বলতে থাকে যে ইওয়ান তোমার জন্য এই বেবি রেখে গিয়েছে। বাই বলতে থাকে যে ইওয়ান প্রেগনেন্ট ছিল কিন্তু সেটা আমাকে কেন বলেনি, আর সে কেনই বা আমাকে আর আমার বাচ্চাকে রেখে এভাবে একা চলে গেল, এর পিছনে কি এমন কারণ থাকতে পারে। অন্যদিকে ইয়ানকে তো অনেকটা বেশি জোর করছিল টাকা নেওয়ার জন্য, বলতে থাকে যে তুমি আবার টাকা চুরি করে নাওনি তো। আর এরপরে এটাও বলে যে এখন থেকে তোমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। এরপরে ইয়ানে চলে আসে একটি জুয়েলারি শপে আর এখানে সে এটা দেখার পর আবারও নতুন করে ডিজাইন করতে শুরু করে। এইভাবে 5 বছর পার হয়ে যায়, যেখানে আমরা ইয়ানকে দেখতে পাই যে কিনা 5 বছরে অনেক বেশি হার্ডওয়ার্ক করার পর নিজের একটি বাড়ি কিনেছে। এরপরে যখন ইয়ান তার বাড়ির ভিতরে আসে তখন সে দেখতে পায় এখানে তো সে শুয়ের সাথে রোম্যান্স করছিল। বলে যে তোমরা দুজনে এখানে কি করছো। তখন বলে যে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও, আমাদের দুজনকে ডিস্টার্ব করো না। ইয়ান বলে যে আমি কেন এখান থেকে চলে যাব, এই বাড়িটি আমি নিজে অনেক বেশি কষ্ট করে তারপরে কিনেছি। তখন এখানে তো শাওকে এই বাড়ির প্রপার্টি দেখাতে থাকে আর বলে
বলে যে এই বাড়িটি আসলে আমার নামে আছে, এই বাড়ির উপরে তোমার কোনো অধিকার নেই। ইয়ান বলতে থাকে যে এটা কিছুতেই হতে পারে না, আমি নিজে এই বাড়িটি কিনেছি। আর সে তো এখানে তখন প্রপার্টির দলিলগুলো নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু শাও তাকে ধাক্কা দেয় আর বলে যে তুমি শুধুমাত্র খাবার রান্না করতে পারো, কাপড় ধুতে পারো, তোমার কোনো যোগ্যতা নেই শুয়ের মতন হওয়ার। শু তো আমাকে লু ফ্যামিলির সাথে অনেক বড় একটি ডিল এনে দিয়েছে, যেটা তুমি কখনোই পারবে না। আর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার কারণে এখানে ইয়ানের মুখে তখন একটু আঘাত লাগে। আর এখন থেকে আমরা ইয়ানকে ভ্যানি বলবো। তখন এখানে শাওয়ের মাও চলে আসে আর দুজনে মিলে তখন এইখানে ভ্যানকে অনেক বেশি অপমান করতে থাকে। শাওয়ের মা বলে যে আমি তোমার সব কাপড় চোপড় গুছ করে দিয়েছি, তুমি এখন এখান থেকে চলে যাবে। শু ভ্যানকে বের করে দেওয়ার আগে ভ্যানের সব ডিজাইনগুলো সে নিজের কাছে রেখে দেয় আর এরপরে গার্ডদেরকে দিয়ে এখান থেকে ভ্যানকে বের করে দেয়। ভ্যান তখন অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল আর সে আবারও সুসাইড করতে চলে যায়। আর তার দিকে একটি কার আসতেই নিচ্ছিল, কিন্তু তখনই ওখানে বাইরে এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে যে তোমার কোথাও লাগেনি, তুমি ঠিক আছো। তখনই এখানে আমরা বাইয়ের বাচ্চাকে দেখতে পাই। বাইয়ের মেয়ের নাম ছিল শিন। শিন এসে এখানে তখন ভ্যাংকে হাক করে নেয় আর তাকে মা বলতে থাকে। ভ্যাং ভাবতে থাকে যে আজকে তার বাচ্চা যদি বেঁচে থাকতো তাহলে এত বড়ই হতো। এরপরে সে এখানে শিনকে বলে আমি তোমার মা না, আর এখান থেকে চলে যায়। এরপরে ভ্যাং চলে আসে ডক্টরের কাছে। তার মুখে যে একটু আঘাত লেগেছিল ওটা চিকিৎসা করার জন্য। এখানে ডক্টর বলে যে চিকিৎসা করার পর তোমার ওই আঘাত তো সেরে যাবে, কিন্তু ওখানে একটু দাগ থেকে যাবে। এরপরে ভ্যাং তার এই 5 বছরে যতগুলো টাকা জমা করেছিল ওই সব কিছু দেখতে থাকে আর বলে যে আমার যেই সব জিনিসগুলো ওরা কেড়ে নিয়েছে আমি ওই সব কিছু আবারও নিজে করেই ছাড়বো। এরপরে ভ্যাং পুরো তৈরি হয়ে একটি সেরেমনিতে চলে আসে। অন্যদিকে আমরা বাইরের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, সেও তো ওখানে এসে সেরেমনির কিছু ডিজাইন নিয়ে চলে এসেছিল। আর কিম এই ডিজাইনগুলো দেখে। এটা দেখার পরে কিম বুঝতে পারে যে এই সব ডিজাইনগুলো তো আসলে ইয়ান করেছে। এই জন্য বাইকে বলতে থাকে যে তুমি তো হচ্ছে লু কোম্পানির প্রেসিডেন্ট, তাহলে তুমি কিভাবে ওই ছোটখাটো একটি সেরেমনিতে যেতে পারো? এর থেকে ভালো ওখানে আমি যাই, তুমি ওখানে যেও না। কিন্তু এরপরও ভাই তার হাতের থেকে ওই ডিজাইনগুলো কেড়ে নেয় আর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে যে তুমি ওই সেরেমনিটি ভালোভাবে শুরু করো। অন্যদিকে ভ্যাং তখন ওই সেরেমনিতে আসে আর এখানে সে শুকে বলতে থাকে যে তুমি আমার বাড়ি চুরি করেছো আর এখন তুমি আমার ডিজাইনও চুরি করে নিয়েছো, কিন্তু এই সব কিছু আমি তোমার থেকে ফিরিয়ে নেব। অন্যদিকে বাই যখন ওই সব ডিজাইনগুলো দেখে তখন তার মনে হচ্ছিল এই সব কিছু ইয়ান করেছে। এই জন্য সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি ওখানে যাব, আমার মনে হচ্ছে ওখানে আমি ইয়ানকে পেতে পারি, হতে পারে ইয়ানের সাথে জ্যান ফ্যামিলির কোনো সম্পর্ক রয়েছে, এই জন্য আমাকে ওখানে যেতে হবে। আর ভাই ওখানে যাওয়ার জন্য বের হয়। এদিকে শাও তখন ভ্যাংকে বলতে থাকে যে তুমি এখানে কি করতে এসেছো আর গার্ডরা তোমাকে এখানে কিভাবে ঢুকতে এলো? তোমার কি মনে হয় যে শুয়ের মতন একজন ডিজাইনার তোমার ডিজাইনগুলো চুরি করবে? আর গার্ডদেরকে ডেকে বলে যে তাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। উনি এখানে কিমও চলে আসে। কিমকে দেখার পরে এখানে ভ্যাং তখন কিমকে বলতে থাকে আপনি বিশ্বাস করুন এ আমার ডিজাইনগুলো চুরি করেছে, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। এইসব শুনে কিম ভাবতে থাকে যে ইয়ান আমাকে কেন চিনতে পারছে না। এরপরে সেখানে ভ্যাংকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে যে তুমি কি মনে করেছো তোমার মতন লোকদেরকে এখানে থাকতে দেওয়া হবে? মোটেও না। আর এরপরে গার্ডদেরকে বলে যে এর হাত পাগুলো অনেক বাজেভাবে ভেঙে দাও, যাতে করে এ আর কখনোই ডিজাইন করতে না পারে। কিন্তু তখনই ওখানে বাই চলে আসে আর সে তো এখানে ভ্যাংকে দেখে অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি সে ইয়ানকে খুঁজেই পেয়েছে। এই জন্য এখানে ভ্যাংকে হাক করে নেয়। ভ্যাং তখন বাইকে বলতে থাকে যে আপনি এসব কি করছেন, আমাকে ছাড়ুন। বাই বলে যে তোমার কি হয়েছে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন এখানে শাও বলতে থাকে যে এই মেয়েটি হচ্ছে আমার এক্স ওয়াইফ আর সে অনেক বাজে, আমি বুঝতে পারলাম না একে এখানে কিভাবে ঢুকতে দিয়েছে। গার্ডদেরকে বলে একে এখান থেকে বের করে দেওয়ার জন্য। এরপরেও ভাই এখানে ভ্যাংকে বলে যে তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? তখন কিম বলে যে এ আমাদের ইয়ান না, ইয়ান যদি হতো তাহলে এর মুখে কখনোই এরকম দাগ থাকতো না, আমাদের ইয়ানের মুখে কোনো দাগ ছিল না। এটা শোনার পর ভাইও ভাবতে থাকে সত্যি তো এর মুখে দাগ রয়েছে, যেটা ইয়ানের ছিল না, তার মানে এ ইয়ান না। ভ্যাং তখন এখানে বাইকে বলতে থাকে যে শু আমার ডিজাইনগুলো চুরি করেছে আর সে বলছে ও নিজে এইসব কিছু করেছে। তখন শু বলতে থাকে যে তোমার কি মনে হয় আমি তোমার ডিজাইন চুরি করব? তোমার তো আমার পর্যায়ে আসার কোনো যোগ্যতাই নেই, তুমি তো গ্রাম থেকে উঠে এসেছো। ভ্যাং তখন শুয়ের হাত থেকে তার ডিজাইনগুলো কেড়ে নেয় আর বলে যে আমি আমার ডিজাইনগুলোর ভিতরে একটি মার্ক করে রেখেছি। আর এরপরে সে ওই ডিজাইনগুলো বাইকে দেখায়।
যেই সব দেখার পর বাই এখানে শাও আর সুকে বলতে থাকে যে লি ফ্যামিলি কখনোই তোমাদের মতন কোনো লোকজনের সাথে কোনো ডিল করে না, এই জন্য আমি এই ডিলটি ক্যান্সেল করে দিলাম। এটা শুনে শাও অনেক রেগে যায়। সে এখানে ভ্যাংকে মারতেই নিচ্ছিল, কিন্তু বাই তখন এখানে ভ্যাংকে বাঁচিয়ে নেয়। তখন ওখানে বাইয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর বাইকে এখানে একটি ফাইল দেখায়। যে ফাইলটি দেখার পর বাই তো অনেকটা বেশি রেগে ভ্যাংয়ের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। ভ্যাং বলতে থাকে যে আপনি এসব কি করছেন। বাই বলে যে আমি তোমার সম্পর্কে সব ডিটেলসগুলো বের করেছি। বাই বলতে থাকে যে আমি জানি তুমি এতদিন জ্যান ফ্যামিলিতে ছিলে, কিন্তু তোমার 5 বছরের আগের কোনো কিছুই আমি খুঁজে পাইনি। আর তুমি ডিজাইনের ওপরে মার্ক করা, এটা তোমাকে কে শিখিয়েছে? আর তুমি জেনে বুঝে এরকম ফেস নিয়ে এসেছো যাতে করে তুমি সবসময় আমার অনেক বেশি ক্লোজে থাকতে পারো। আমি শুধু শুধু এতক্ষণ তোমার সব কথাগুলো বিশ্বাস করছিলাম। আর রেগে গিয়ে তখন এখানে ভ্যাংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন এখানে শিন চলে আসে, তার বাবাকে বলতে থাকে যে তুমি এখানে মাকে কেন বুলিং করছো, একদমই করবে না। আর তার বাবাকে এটাও বলতে থাকে তুমি এখন এখানে মাকে সরি বলবে। বাই তখন বলতে থাকে হতে পারে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি একটি সত্যি কথা বলো, 5 বছর আগে তুমি কোথায় ছিলে? তখন এখানে কিমও চলে আসে আর সে তো বলতে থাকে যে এ হচ্ছে নকল, এ ইয়ান না, এ শুধুমাত্র ওর মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছে। হয়তো বা এ জানতে পেরেছিল যে আমরা ইয়ানকে খুঁজছি, এই জন্য এখানে ইয়ানের জায়গা নিতে এসেছে। তখন এখানে ভ্যাংও বলতে থাকে যে আমি কোনো প্লাস্টিক সার্জারি করাইনি, আমার মুখে একটু আঘাত লেগেছিল, এই জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম ওই মার্কগুলো রিমুভ করার জন্য। আমি সত্যি বলছি আমি কোনো প্লাস্টিক সার্জারি করিনি। কিন্তু বাই এখানে এবার তার উপরে অনেক রেগে যায় আর বলতে থাকে যে তুমি তোমার কথা বলা বন্ধ করো, আমি জানি তুমি সব কিছু মিথ্যে বলছো। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বাইকে বলতে থাকে যে হসপিটাল থেকে ফোন করেছিল, ওখানে একজন মহিলা আপনার কাছে যেরকম পেন্টিং ছিল ওটা ওখানে রেখে গিয়েছে। এটা শোনার পরেই তো বাই ওখান থেকে চলে যায়। বাই চলে যাওয়ার পর তখন এখানে ভ্যাংয়ের কাছেও ফোন আসে আর বলে যে আপনার পেন্ডেন্টটি আপনি এখানে রেখে গিয়েছেন, এটা এসে নিয়ে যাবেন। এরপরে যখন হসপিটালে বাই আসে তখন ডক্টর বলে যে আমি তো আমার কোনো পেশেন্টের খবর আপনাকে দিতে পারবো না। আর এদিকে ভ্যাংয়ের কাছেও তখন তার পেন টাইপটি চলে এসেছিল। তখনই তো শিন কান্না করে ভ্যাংয়ের কাছে চলে আসে আর ভ্যাংকে এখানে মা বলতে থাকে। ভ্যাং বলে তুমি কেন কান্না করছো? তখন বাই আসে আর বলতে থাকে যে ও ঘুমাতে চাচ্ছিল না, অনেক বেশি কান্না করছিল, এই জন্য আমি ওকে তোমার কাছে নিয়ে এসেছি। আর এমনিতেও আমি তো জানি যে তোমাকে এখন জ্যান ফ্যামিলি বের করে দিয়েছে, তাহলে তুমি কেন না শিনের দেখাশোনা করার জন্য আমার সাথে আমার বাড়িতেই থাকো। আর এমনিতেও তুমি তো আমার অনেকটা বেশি ক্লোজেই আসতে চাচ্ছিলে, এই জন্য আমি তোমাকে একটি সুযোগও দিচ্ছি মনে করো। আর এর বদলে আমি তোমাকে মাসে 50,000 টাকাও দেবো। এখন তুমি কি এসব করতে রাজি আছো? তখন এখানে ভ্যাং বলতে থাকে যে আমি মোটেও এইসব কিছু টাকার জন্য করছি না, আর আমি এমনিতেও আমি ডিজাইন করতে চাই, তাহলে আমি কিভাবে শিনের দেখাশোনা করতে পারবো? আমার কাছে ওর সময় হবে না। তখন এখানে ভাই বলতে থাকে যে আমি আমার কোম্পানিতে তোমার ডিজাইন করার জন্য একটি জায়গা বের করে দেবো। আর এমনিতেও শিন তো সারাদিন স্কুলে থাকে, যখন স্কুল থেকে ফিরে আসবে তখন তুমি শিনের দেখাশোনা করবে। এর বদলে আমি তোমাকে মাসে 1 লাখ টাকা দিতে রাজি আছি। আর শিনও তখন এখানে বারবার ভ্যাংকে মানাতে চাচ্ছিল, এই জন্য ভ্যাংও রাজি হয়ে যায়। আর পরের দিনই সে ভাইয়ের বাড়িতে চলে আসে। ভ্যাং এখানে শিনের জন্য ম্যাঙ্গো কেক নিয়ে এসেছিল। এটা দেখে ভাই বলতে থাকে যে শিনের ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। এটা শোনার পর এখানে ভ্যাং কিছুটা অবাক হয়। ততক্ষণে এখানে কিমও চলে আসে। কিম তো এখানে ভ্যাংকে দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে যে এ বাড়িতে কি করতে এসেছে। তখন ভাই বলে যে ওকে আমি এখানে নিয়ে এসেছি শিনের দেখাশোনা করার জন্য, আর এখন থেকে সে এই বাড়িতেই থাকবে। আর এমনিতেও আজকে ওকে আমি কোম্পানিতে যেতে বলেছি, আর তুমি ওকে সাথে করে নিয়ে যাবে, পুরো কোম্পানি নিয়ে ওকে দেখিয়ে দেবে। এরপরে যখন ভাই কোম্পানিতে ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট এখানে ভাইয়ের কাছে ভ্যাংয়ের সম্পর্কে আরো অনেক কিছু তথ্য নিয়ে আসে। এই সব কিছু দেখার পর তো ভাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে আমি কি সত্যি ভুল করেছিলাম, ভ্যাংয়ে কি আসলে ইয়ান? অন্যদিকে কিম যখন ভ্যাংকে কোম্পানিতে নিয়ে এসেছিল তখন সে এখানে ভ্যাংকে কোম্পানি না দেখিয়ে ভ্যাংকে অনেক বেশি অত্যাচার করতে থাকে আর ভ্যাংকে অনেক বেশি বিরক্ত করেছিল। ভ্যাংকে তো এটাও বলে যে তোমার কেক খাওয়ার অনেক ইচ্ছা তাই না, তাহলে আমি তোমাকে কেক খাওয়াবো। এটা বলে সে তখন জোর করে এখানে ভ্যাংকে ম্যাঙ্গো কেক খাওয়ায়। তখনই এখানে ঠিক সময় বাই চলে আসে। কিম বাইকে বলতে থাকে যে তুমি ভিতরে যেতে পারবে না, ভিতরে অনেক বেশি ময়লা রয়েছে। কিন্তু বাই এখানে কিমের কথা শোনে না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সে ভিতরে এসে দেখতে পায় যে সবাই এখানে ভ্যাংকে অনেক বেশি বুলিং করছে। বাই তখন সবাইকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপরে সে এখানে কিমকে বলতে থাকে যে তুমি লি ফ্যামিলিতে বড় হয়েছো, তার মানে এই না তুমি কোম্পানিতে যা খুশি তা করতে পারবে। আর যদি নেক্সট টাইম এরকম কিছু করো তাহলে আমি তোমাকে অবশ্যই লু ফ্যামিলি থেকে বের করে দেব। এই সব কিছু
বলার পর তো এখানে ভাই তখন ভ্যাংকে কোলে উঠিয়ে নেয় আর এরপরে সে ভ্যাংকে নিয়ে হসপিটালে চলে আসে। কিন্তু এখানে ভ্যাংয়ের কাছ থেকে তার ওই পেন্ডেন্টটি পড়ে গিয়েছিল, যেটা আবার কিম দেখতে পায় আর সে বুঝতে পারে ভ্যাংই হচ্ছে আসলে ইয়ান। আর কিম তখন রেগে গিয়ে ওই পেনটাইপটিকে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। অন্যদিকে হসপিটালের ডক্টর বাইকে বলে যে আপনি আপনার ওয়াইফকে কেন ম্যাঙ্গোকে খেতে দিয়েছেন, ওর তো ম্যাঙ্গোতে অ্যালার্জি রয়েছে। এটা শোনার পর বাই অনেক শকড হয়ে যায়, আসলে ইয়ানেরও ম্যাঙ্গোতে অ্যালার্জি ছিল। এই জন্য বাই তখন ভ্যাংয়ের কাছে আসে আর বলে যে তোমার কাছে কি কোনো পেনডেন্ট আছে। এটা শোনার পর ভ্যাং তখন তার পেনডেন্টটি খুঁজতে থাকে, কিন্তু সে দেখতে পায় তার কাছে তো ওটা ছিল না, মানে তার কাছ থেকে ওটা হারিয়ে গিয়েছে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বাইকে কোনো একটি কিছু বলেন, যার কারণে বাই তখন এখান থেকে চলে যায়। তখন শিন চলে আসে ভ্যানের সাথে দেখা করার জন্য। এখানে তখন ভ্যাং শিনকে বলতে থাকে যে তুমি কি আমার ওই পেনডেন্টটা দেখেছো। এখানে শিন বলে যে আমি তোমাকে ওটা খুঁজে বের করতে সাহায্য করব। আর এরপরে ভ্যাং আর শিন তারা দুজনে মিলে ওটা খুঁজতে শুরু করে ডাস্টবিনের ভিতরে। আর দুজনে এখানে খোঁজার কারণে এখানে শিন তখন ওটা পেয়ে যায় আর এটা পেয়ে ভ্যাং খুশি হয়েছিল। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে বাইয়ের মাকে বলছিল যে বাই তো এখন ইয়ানের মতন দেখতে একটি মেয়েকে পেয়ে গিয়েছে আর তাকে বিয়ে করতে চাচ্ছে। বাইয়ের মা বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এইসব কিছু দেখে নেব। সে কিছুতেই ওই মেয়েকে বিয়ে করতে পারবে না, তুমি শুধুমাত্র বাইয়ের স্ত্রী হবে। আর এমনিতেও খুব তাড়াতাড়ি এখানে বাইয়ের গ্র্যান্ডপা চলে আসবে আর সে কিছুতেই ওই মেয়েকে বাইয়ের ওয়াইফ হতে দেবে না, তাই চিন্তা করো না। আর আমি গ্র্যান্ডপাকে তোমার কথা বলবো। অন্যদিকে আমরা বাইয়ের গ্র্যান্ডপাকে দেখতে পাই, সে তো বাইকে ফোন করে বলছিল যে শিন এত বড় হয়ে গিয়েছে, কিন্তু তুমি এখনও শিনের জন্য কোনো মমকে নিয়ে আসছো না। আর যদি তুমি এটা না করতে পারো তাহলে আমি তোমাকে আমার সম্পত্তির থেকে এক পয়সাও দেব না। তখন গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট এসে গ্র্যান্ডপাকে বলতে থাকে যে আমি শুনেছি বাইয়ের আশেপাশে একটি মেয়ে ঘোরাফেরা করছে, আর সে তো বাইকে অনেকটা বেশি নিচের দিকে ক্লোজও করে নিয়েছে। গ্র্যান্ডপা এটা শুনে বলতে থাকে যে 5 বছর আগে যেসব কিছু হয়েছিল ওই সব কিছু আমি আবারও হতে দেব না। আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি টিকিট বুক করতে। এরপরে গ্র্যান্ডপা চলে আসে চায়নায় আর সেইখানে একজন ক্লিনারের ড্রেস পরে এসেছিল, দেখতে চাচ্ছিল যে ওই মেয়েটি আসলে কেমন, সে শিনের সাথে কেমন ব্যবহার করবে। গ্র্যান্ডপা যখন এখানে এসেছিল তার সাথে প্রথমে ভ্যাঙে ধাক্কা লেগে যায়, যার কারণে গ্র্যান্ডপা তো এখানে নিচে পড়ে যায় আর বলতে থাকে যে আমি প্রতিদিন এখানে এই জায়গাটি ক্লিন করতে আসি, কিন্তু এখানে থাকা সবাই আমাকে অনেক বেশি বুলিং করে। ভ্যাং তখন এখানে গ্র্যান্ডপাকে ওঠায় আর গ্র্যান্ডপা বলতে থাকে যে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এই জন্য তোমাকে এখন আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। ভ্যাং বলে যে আপনার কি কোনো ফ্যামিলি মেম্বার নেই, থাকলে আমাকে বলেন, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে এখান থেকে নিয়ে যেতে বলবো। তখন গ্র্যান্ডপা বলতে থাকে যে তুমি আমার দায়িত্ব এড়াতে চাচ্ছ, আর আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই, আমি একাই থাকি। তুমি যেহেতু আমাকে ধাক্কা দিয়েছো এই জন্য তোমাকে এখন আমাকে সাহায্য করতে হবে। ফ্যাং বলতে থাকে যে এমনটি করলে কেমন হয়, আমি আপনাকে আমার সাথে কোম্পানির ভিতরে নিয়ে যাব, আর আমার যখন ছুটি হয়ে যাবে তখন আমি আপনাকে আপনার ফ্যামিলির লোকজনের কাছে পাঠিয়ে দেব। কোম্পানির ভিতরে কিম সবাইকে বলছিল যে অনেক দিন পর লু কোম্পানির চেয়ারম্যান আসবে, এই জন্য তোমরা সবাই অনেক বেশি সতর্ক থেকো। আর এরপরে ফ্যাংকে বলতে থাকে যে তুমি এই ক্লিনারকে এখানে কেন নিয়ে এসেছো, আর সবাই তখন বলতে থাকে যে এর জন্য তো এখানে অনেক বেশি গন্ধ হচ্ছে। কিম তখন এখানে ফ্যাংকে বলতে থাকে একে নিয়ে কেন এসেছো, এখান থেকে নিয়ে চলে যাও। ফ্যাং বলতে থাকে যে আমার যখন ছুটি হয়ে যাবে তখন আমি একে এখান থেকে নিয়ে যাব আর ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে দেব। কিন্তু কিম এখানে তখন ফ্যাং আর গ্র্যান্ডপা তাদের দুজনকে অনেক বেশি অপমান করতে থাকে। কিমকে বলতে থাকে যে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাও, এর জন্য এই জায়গাটি পুরো গন্ধ হয়ে গিয়েছে। ফ্যাং বলতে থাকে যে তুমি গ্র্যান্ডপার সাথে এরকম করে কেন কথা বলছো, তোমার বাড়িতে কি কোনো ওল্ড ম্যান নেই, আর থাকলেও কি তুমি তাদের সাথে এরকম করে কথা বলো। কিম বলে যে এটা হচ্ছে একটি কোম্পানি, এখানে এইসব কিছু চলবে না, একে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। তখন এখানে গ্র্যান্ডপা বলতে থাকে যে আমি কিছুদিনের জন্য লু কোম্পানিতে আসিনি, আর তোমরা কোম্পানিকে এরকম অবস্থা করে দিয়েছো, আর এখান থেকে ভ্যাং যাবে না, বরং তুমি যাবে, তোমাকে আমি এই জব থেকে ফায়ার করে দেব। এখানে গ্র্যান্ডপার কথাগুলো শুনে সবাই হাসতে থাকে আর সবাই বলতে থাকে যে এই বুড়োটা কি বলছে, তারা কিনা কিমকে এখান থেকে বের করে দিবে। কিম তো হচ্ছে এই লু কোম্পানির প্রেসিডেন্টের ওয়াইফ। গ্র্যান্ডপা ভাবতে থাকে অ্যাসিস্ট্যান্ট তো আমাকে ফ্যাং নামের মেয়ের কথা বলেছিল, তাহলে এই মেয়েটি এখানে কিভাবে আসলো। আর বলতে থাকে যে তোমরা আমার সাথে এরকম কেন করছো, তোমরা কি আমাকে চেনো। কিম বলে যে তোকে আবার কি চিনতে হবে। আর এরপরে গার্ডদেরকে বলে যে এদের দুজনকে এখান থেকে বের করে দেওয়ার জন্য।
গার্ডও তখন এতে দুজনকে এখান থেকে নিয়ে যেতে নিয়েছিল, কিন্তু তখনই এখানে বায়ও চলে আসে। বাই এখানে গার্ডদেরকে বলে ওদেরকে ছেড়ে দিতে। কিম তখন এখানে ভ্যাং আর গ্র্যান্ডপার নামে বাজে কথা বলতে থাকে যে দেখো না ভ্যাং কোথা থেকে না জানি এই ক্লিনারকে উঠিয়ে এখানে নিয়ে এসেছে, যার কারণে এখানকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি গার্ডদেরকে বলেছি এখান থেকে এদেরকে বের করে দেওয়ার জন্য। বাই বলে যে তুমি তোমার মুখ দিয়ে এইসব ফালতু কথা বলাগুলো বন্ধ করো, আর তোমাকে কে বলেছে এদেরকে এখান থেকে বের করে দিতে? তোমার সেই অধিকারই নেই। আর তুমি কিভাবে এখানে ভ্যাং আর গ্র্যান্ডপার সাথে এরকম ব্যবহার করতে পারো? তোমাকে এইসব করতে কে বলেছে? আর তুমি কি ডিজাইন ডিপার্টমেন্টকে এভাবেই হ্যান্ডেল করো? কিম তখন বলতে থাকে কিন্তু তুমি এই দুজন বাহিরের লোকের জন্য আমার সাথে এভাবে কেন কথা বলছো? তখন এখানে বাই বলে তোমাকে বলেছি না চুপ করে থাকো, তুমি কি জানো এ হচ্ছে আমার গ্র্যান্ডপা আর লু কোম্পানির চেয়ারম্যান। তখন তো এটা শোনার পর কিম অনেক বেশি অবাক হয়ে যায়। আর গ্র্যান্ডপা কিমকে বলতে থাকে যে আমি এখন বুঝতে পেরেছি তুমি হচ্ছে লু ফ্যামিলির ওই অ্যাডপ্ট নেওয়া মেয়ে, কিন্তু তুমি অনেকটা বেশি খারাপ, তোমার কোনো আদব কায়দা নেই, আর তুমি লু কোম্পানিতে থাকার কোনো যোগ্যতাও রাখো না। এরপরে দেখা যায় যে এদের কোম্পানিতে একটি সেরিমনির আয়োজন করা হয়েছে, আর এখানে তখন একজন বড় ডিজাইনার আসবে। আর এখানে কিম প্ল্যান করেছিল সেই ডিজাইনের সামনে বলবে যে ভ্যাং হচ্ছে একজন ডিজাইন চোর। আর এটা যখন ওই ডিজাইনার জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায় ভ্যাংয়ের উপরে, আর বলতে থাকে যে কোম্পানিতে এরকম ডিজাইন চোর থাকে আমি সেই কোম্পানির সাথে কোনো কাজ করতে চাই না। আর মেয়েটি তখন এখানে তার যেসব কাজগুলো ছিল ওই সব কাজগুলো করতে মানা করে দেয় আর ওখান থেকে চলে যায়। সবাই তখন মেয়েটি যে এখান থেকে কাজ না করে চলে গিয়েছে এর দোষগুলো ভ্যাংয়ের উপরে দিতে থাকে যে ভ্যাংয়ের কারণেই সে কাজ করেনি। তাই তখন বাইও চলে এসেছিল আর সবাই ভাইকে এটাই বলছিল। কিমও এটাই বলতে থাকে যে এখন তো ও চলে গিয়েছে, তাহলে আমরা এই কাজটি কিভাবে করব? ভাই বলে যে আমরা অন্য কাউকে ডেকে নেব এই কাজটি করার জন্য। কিম বলতে থাকে যে এত কষ্ট আমরা কেন করতে যাব, কেননা ওই জায়গায় ভ্যাং নিজে গিয়ে সে স্পিচ দেখ, এতে করে তো আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। ভাই তখন ভ্যাংকে বলতে থাকে যে তুমি কি এমনটি করতে পারবে? ভ্যাং বলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। এটা শোনার পর কিম তখন ভ্যাংকে এসে স্পিচটি দেয়। এরপরে ভ্যাং অনেক সুন্দর করে তৈরি হয়ে চলে আসে, কিন্তু সে যখন তার স্পিচ দেখে তখন সে অনেকটা বেশি অবাক হয়ে যায়। সবাই এটাই বলতে থাকে যে এ এত বেশি সময় কেন নিচ্ছে, আমাদের আর কতক্ষণ অপেক্ষা করাবে? তখন আমরা দেখতে পাই ভ্যাং তো তার স্ক্রিপ্টে যেগুলো লেখা ছিল ওগুলো না বলে সে তার নিজের মতন করে বলে, আর এটাই সবার কাছে অনেক বেশি ভালো লাগে। ভাইয়ের কাছে এত বেশি ভালো লেগেছিল তাই সে ওখান থেকে উঠে এসে ভ্যাংয়ের হাত ধরে, আর তখন ওখানে শিন গ্র্যান্ডপা তারা দুজনেও চলে এসেছিল। গ্র্যান্ডপা তখন এখানে ভ্যাংকে বলতে থাকে যে আমার কাছে তোমাকে অনেক বেশি ভালো লেগেছে, আর শিনের কাছেও তোমাকে অনেক বেশি ভালো লাগে। শিন তো সবসময় চায় তুমি শিনের মা হবে, আর আমি তোমাকে এখানে একটি ব্রেসলেট দিতে চাই যেটা আমি আমাদের লু ফ্যামিলির বইয়ের জন্য বানিয়েছিলাম, আর এখন আমি এটা তোমাকে দেব। কি তখন এখানে ভ্যাং বলতে থাকে কিন্তু এটা তো অনেক বেশি দামি, এটা আমি নিতে পারবো না। কিন্তু এরপরেও গ্র্যান্ডপা এখানে জোর করে ওটা ভ্যাংকে পরিয়ে দেয় আর বলে যে আমি তোমার বিয়ে বায়ের সাথে করাবো, আর শিনেরও একটি ভালো মা হয়ে যাবে। এটা শুনে কিম অনেক রেগে যায় আর গ্র্যান্ডপাকে বলতে থাকে আপনি এটা কিভাবে করতে পারেন? বিয়ে তো অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাহলে এত তাড়াতাড়ি ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত না। গ্র্যান্ডপা বলতে থাকে যে তুমি কে হও আমাদের লু ফ্যামিলির ভিতরে কথা বলার জন্য? চুপ করে থাকো। বাই তখন গ্র্যান্ডপাকে বলতে থাকে যে কিন্তু এখন আমিও কোনো বিয়ে করতে চাচ্ছি না। আর এটা শোনার পর গ্র্যান্ডপা রেগে যায়, বলতে থাকে যে তুমি বিয়ে করবে না, এটা না বলার কে তুমি? তুমি দেখতে পাও না শিনের 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তুমি শিনকে একটি ভালো মা নিয়ে এসে দিতে পারোনি। এই জন্য আমি যা বলেছি তাই হবে, তোমাকে ভ্যাংকে বিয়ে করতে হবে, এর বদলে তুমি আর কোনো কিছু মানা করতে পারবে না। এরপরেও ভাই বলতে থাকে কিন্তু আমি এত তাড়াতাড়ি ভ্যাংকে বিয়ে করতে চাচ্ছি না, এই জন্য আমি এখন বিয়ে করব না। গ্র্যান্ডপা তো অনেক বেশি রেগেই যাচ্ছিল। আমি যখন বলেছি তোমাদের দুজনের বিয়ে হবে তাহলে হবে, এটা আর কেউ ভাঙতে পারবে না। তখন ওখানে ভাইয়ের মা চলে আসে আর বলতে থাকে যে এই মেয়েটি হচ্ছে একজন ফ্লড, এর তো 5 বছরের একটি বাচ্চাও ছিল, আর একে তো জ্যান ফ্যামিলি বিয়ে করে দিয়েছে, এই জন্য এখন চলে এসেছে লু ফ্যামিলিতে বিয়ে করার জন্য। এ তো প্রথমে বাইকে ফাঁসিয়ে নিয়েছে, আর এখন যখন গ্র্যান্ডপা চলে এসেছে তখন সে তো দেখছি গ্র্যান্ডপাকেও ফাঁসিয়ে নিয়েছে। আর এই সব কিছু এখানে শোনার পর তখন গ্র্যান্ডপা এখানে ভ্যাংকে বলতে থাকে যে এ যা বলছে এই সব কিছু কি সত্যি? ভ্যাং বলতে থাকে যে হ্যাঁ সত্যি, আমার 5 বছরের একটি বাচ্চা ছিল, আর আমি 5 বছর আগে একটি গ্রামে ছিলাম। এই সব কিছু শোনার পর তখন
তখন ভাই অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে যে তুমি সত্যি করে বলো, তুমি 5 বছর আগে ওই গ্রামে কোথায় ছিলে আর ওখানে তুমি কেনই বা গিয়েছিলে? তখন এখানে ফ্যাং বলতে থাকে যে আমার কোনো কিছু মনে নেই, আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আর এটা শোনার পর তখন ভাই ফ্যাংয়ের একটি চুল নিজের কাছে নেয় আর এরপরে অ্যাসিস্ট্যান্টকে ওটা দিয়ে বলে যে ডিএনএ রিপোর্ট করাও। আর এটা তখন কিম শুনতে পায়। কিম তার রুমে এসে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে ইয়ান বারবার কেন আমাকে এত বেশি বিরক্ত করে। সে 5 বছর এখানে ছিল না, কিন্তু এরপরও বাই কেন তাকে ভুলতে পারছে না, বারবার শুধু তার কথাই বলতে থাকে। আর কিম তখন বাহিরে দেখতে পায় ইয়ান আর শিন তারা দুজনে একসাথে খেলা করছিল। এই জন্য কিম তখন আবারও শাওয়ের কাছে ফোন করে আর বলতে থাকে যে তোমাকে 5 বছর আগে বলেছিলাম ইয়ানকে মেরে ফেলতে, তুমি কেন মেরে ফেলোনি? আর এমনিতেও ওকে 5 বছর আগেই মরতে হতো, এই কারণে তুমি এখন ওকে আবারও মেরে ফেলবে। আর বাহির থেকে কিমের এইসব কথাগুলো শিন শুনতে পায়। সে অনেকটা বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে আসে। কিম যখন বাইরে আসে তখন সে ওখানে শিনের একটি টয় দেখতে পায়। এই জন্য বুঝতে পারে যে শিন তার সব কথা শুনে নিয়েছে। শিন তখন ভয় পেয়ে তার রুমে এসে লুকিয়েছিল। কিম তাকে এসে খুঁজে বের করে আর এরপরে সে তো শিনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর সে তখন শিনের হাতের ভিতরে ভ্যাংয়ের ওই ব্রেসলেটটি রেখে দেয় যেটা ভ্যাংকে গ্র্যান্ডপা দিয়েছিল। একটু পরে যখন ভ্যাং আসে তখন সে এখানে দেখতে পায় শিন এভাবে পড়ে আছে। আর একটু পরে তো বাড়িতে বাইও চলে আসে। বাইকে দেখার পর কিম তখন বাইকে বলতে থাকে যে শিনের এরকম অবস্থা হয়েছে শুধুমাত্র ভ্যাংয়ের কারণে। বাই বলতে থাকে যে ভ্যাং যতদিন ধরে এই বাড়িতে এসেছে ততদিন শিন অনেক বেশি ভালো ছিল, এই জন্য আমরা কোনো প্রমাণ ছাড়া এখানে ভ্যাংয়ের উপরে কোনো দোষ দিতে পারি না। তখনই অ্যাসিস্ট্যান্ট ডিএনএ রিপোর্ট নিয়ে আসে, যেটা দেখার পর বাই বুঝতে পারে যে ফ্যাং হচ্ছে শিনের মা না। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে কিম তো আগে আসল ডিএনএ রিপোর্টটি সে জ্বালিয়ে ফেলেছিল। এরপরে বাই ভ্যাংকে বলতে থাকে আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, সত্যি করে বলবে তুমি কি শিনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? ভ্যাং তখন বলতে থাকে যে আমি শিনকে সবসময় আমার নিজের সন্তানের মতন করে দেখেছি। 5 বছর আগে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি, আমি তাহলে কিভাবে শিনকে আঘাত করতে পারি? আমি শিনকে আঘাত করিনি। তখন বাই বলে যে আমিও তোমার উপরে বিশ্বাস করি, তুমি শিনের সাথে এরকম কিছু করবে না। কিম তখন শিনের হাত থেকে ভ্যাংয়ের ব্রেসলেটটি নিয়ে আসে আর বলে এটা তো ভ্যাংয়ের ব্রেসলেট যেটা তাকে গ্র্যান্ডপা দিয়েছিল। এর মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে আসলে ভ্যাংই শিনকে ধাক্কা দিয়েছে। এটা দেখার পর বাই অনেক বেশি রেগে যায়। তখন ভ্যাংকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তো নিজেই দেখছি এখন শিনকে মারার চেষ্টা করছিলে। আর এরপরে সে অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে গার্ডদেরকে বলো একে এখান থেকে বের করে দেওয়ার জন্য। গার্ডরা তখন ভ্যাংকে বাড়ি থেকে বের করে দেয়। আর তখনই ভ্যাংয়ের কাছে আবারও শাও চলে আসে আর তাকে তার সাথে করে নিয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এদিকে তখন বাইকে বলতে থাকে যে মিস ব্যাং এখন অনেক বেশি বিপদের ভিতরে রয়েছে, আপনি কি তাকে বাঁচাতে যাবেন না? এখানে বাই বলতে থাকে যে তুমি ওর চিন্তা করা বন্ধ করো আর আমাদের এখন যেটা করতে হবে ওটা করো। এদিকে কিম সে তখন সিঁড়ির কাছে এসে তার ড্রেসের বোতাম খুঁজতে থাকে, কিন্তু তখনই ওখানে বাই এসে লাইট জ্বালিয়ে দেয় আর কিমকে বলে যে তুমি আমার জন্য বাইরে গিয়ে অপেক্ষা করো। কিম যখন ওখান থেকে চলে যায় তখন বাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি এই জায়গাটি ভালোভাবে তল্লাশি নাও। আর এরপরে অ্যাসিস্ট্যান্ট যখন ওই জায়গাটি ভালো করে দেখে তখন সে ওখানে কিমের ড্রেসের ওই বোতামটি পেয়ে যায়। এই জন্য অ্যাসিস্ট্যান্ট তখন কিমের রুমে আসে আর সে তখন ডাস্টবিনের ভিতর থেকে আসল ডিএনএ রিপোর্টটি দেখতে পায়। আর সে এটা বুঝতে পারে যে ভ্যাংই হচ্ছে ইয়ান আর সেই হচ্ছে শিনের মা। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে এখন আমাকে এই সব সত্যিগুলো প্রেসিডেন্ট বাইকে বলতে হবে। এরপরে অ্যাসিস্ট্যান্ট হসপিটালে চলে আসে আর সবার সামনে বলতে থাকে যে শিনকে আসলে সিঁড়ি থেকে ভ্যাং ধাক্কা দেয়নি, বরং ধাক্কা দিয়েছিল কিম। আর আমি তো ওই সিঁড়ির কাছে কিমের ড্রেসের একটি বোতামও পেয়েছি। এরপরে আমি যখন তার রুম চেক করতে গিয়েছিলাম তখন ওখানে আমি আসল ডিএনএ রিপোর্ট দেখতে পেয়েছি, যার মাধ্যমে আমি এটাই জানতে পেরেছি যে শিনের আসল মা হচ্ছে ভ্যাং আর সেই হচ্ছে ইয়ান, তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। এই সব কিছু জানার পর বাই তো এখানে কিমের ওপরে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমি জানতাম না যে তুমি এত বেশি খারাপ, আর তুমি প্রথম থেকেই জানতে যে ভ্যাংই হচ্ছে আসলে ইয়ান, তাহলে তুমি এটা আমাকে কেন বলনি? কিম বলেছে হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি এটা তোমাকে বলিনি কারণ আমি ওকে অনেক বেশি হিংসা করি আর আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি চাই না যে তোমার পাশে অন্য কেউ থাকুক। তখন এখানে তো বাই তার উপরে আরো রেগে যায় আর বলেছে তুমি এখন বলো ভ্যাং কোথায়? কিম বলে তাকে তুমি আর খুঁজে পাবে না কারণ শাও তাকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলেছে আমি মিস ইয়ানের লোকেশন পেয়ে
গিয়েছি। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, তাকে শাও নিয়ে এসেছিল আর শাও তার কিছু লোকজনদেরকে ডেকেছিল। এখানে তখন এই লোকজনেরা বলতে থাকে যে তুমি এর ফেসে এত বেশি আঘাত কেন করেছো, এখন তো একে কেউ টাকা দিয়ে কিনে নেবে না। তখন শাও বলতে থাকে ফেস নষ্ট হয়েছে তাতে কি, আমরা এর ভিতরে থাকা সব পার্টসগুলো বিক্রি করে দেব। আর তখন এখানে ইয়ানের তার সব পুরনো স্মৃতিশক্তিগুলো ফিরে আসছিল, তার ভাইয়ের কথাও মনে পড়ে যায়। শাও এখানে ইয়ানকে মারতেই নিচ্ছিল, কিন্তু বাও এসে তখন ইয়ানকে বাঁচিয়ে নেয়। আর এখানে শাওকে বলতে থাকে যে ইয়ানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে আর বেঁচে থাকতেই দেব না। তখন এখানে তো শাও অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে আমি জানতাম না যে ইয়ান হচ্ছে আপনার, আর আপনি তো নিজেই ইয়ানকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাহলে কেন বাঁচাতে এসেছেন। অ্যাসিস্ট্যান্ট বলে যে ফ্যাংই হচ্ছে মিস ইয়ান, যে হচ্ছে আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ। এটা শোনার পর শাও অনেক বেশি অবাক হয়ে যায় আর তখন সেখানে সত্যি কথা বলে দেয় যে কিমি আমাকে এইসব কিছু করতে বলেছিল, 5 বছর আগে আমাকে বলেছিল যে ইয়ানকে মেরে ফেলার জন্য, আর আমি এটা একদমই জানতাম না যে ইয়ান হচ্ছে আপনার ওয়াইফ, তাহলে আমি এমনটি কিছুতেই করতাম না। ভাই তখন এখানে কিমের উপরে আরও রেগে যায় আর বলে যে আমি জানতাম না যে তুমি এতটা বেশি খারাপ, আমি কিভাবে এতদিন তোমার সাথে ছিলাম। কিম এখানে বলতে থাকে যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই এসব কিছু করেছি, কিন্তু এরপরও ভাই আর কিমের কোনো কথাই শোনে না। সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে এদের দুজনকে পুলিশের কাছে নিয়ে যেতে, এরা এখন এদের বাকি জীবনগুলো পুলিশ স্টেশনে কাটাবে। এরপরে ভাই নিয়ে আসে ইয়ানকে হসপিটালে, কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছিল, ইয়ানের জ্ঞানই ফিরছিল না। এই জন্য ভাই বলতে থাকে যে আমি তোমাকে আর কখনোই আঘাত পেতে দেব না, একবার আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এবার তুমি শুধু ঠিক হয়ে যাও, আর কখনোই তোমাকে হারিয়ে ফেলবো না। তখন হসপিটালে গ্র্যান্ডপা শিনকেও নিয়ে আসে। শিন তখন এখানে ভাইকে বলতে থাকে যে মা কেন উঠছে না এখনো। তখন গ্র্যান্ডপা বলতে থাকে যে তোমার মা এখন অনেক ঘুমাচ্ছে, আর তুমি যদি তোমার মাকে ডাকো তাহলে তোমার মা উঠে পড়বে। শিনও তখন এখানে ইয়ানকে অনেকবার ডাকতে থাকে আর একটু পরে দেখা যায় ইয়ানের জ্ঞানও ফিরে এসেছে, আর সে তো এখন বাইকে চিনতে পেরেছে। এই জন্য বাইকে বলে যে আমার সব কিছু মনে পড়ে গিয়েছে, আমি আর কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। ভয় বলে যে আমিও আর কখনোই তোমাকে যেতেও দেব না। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো নেক্সট ড্রামাগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।